গণতান্ত্রিক দেশ, যে কেউ নির্বাচনে লড়বেন, তার সেই স্বাধীনতা আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নির্বাচনী এজেন্ট একজনকে করছেন যার স্ত্রীর নাম বাদ যাচ্ছে। তাহলে কোথায় মানে এই যে নীতি মানে নীতি কোথায়? অরিজিৎ দত্ত থেকে ছোট্ট গেল, তাহলে তো সেই পলিটিক্সের কথাই উঠবে। ওকে ওকে, অরিজিৎ দত্ত থেকে ছোট্ট সংক্ষিপ্ত। কি অদ্ভুত কথা না, বলছে পদ্ধতি হতে দিন, মামলা কেন, মামলা করতে কেন চলে যাচ্ছেন? আরে মানুষের খেদে কাজ নিয়ে এমনি এমনি যায় নাকি মামলা করতে? আপনি চুরি করছেন কেন? আপনি চুরি করলেন কেন? আপনি টাকা দিয়ে চাকরি দিলেন কেন? আগে সেগুলোর উত্তর দিন, তাহলেই তো মামলা করতে হতো না। অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। জাস্টিস গাঙ্গুলির কথা বললেন, উনি বলছিলেন মামলা কেন করতে গেলেন। জাস্টিস গাঙ্গুলি কতবার টেন্টেড লিস্টটা পাবলিশ করার কথা বলেছিলেন, কতবার, গুনে গুনে 7 থেকে 8 বার। আপনারা করলেন না কেন? সেই করলেন কতদিন পরে গিয়ে করলেন? সুপ্রিম কোর্টের গাতানি খেয়ে 2 বছর পরে। 2 বছর ধরে আপনারা ইস্যুটাকে রেজ করে রেখে দিলেন। সুপ্রিম কোর্টে আপনারা কতবার অ্যাডজর্নমেন্ট নিয়েছেন? সুপ্রিম কোর্টে আপনারা কতবার টাইম চেয়েছেন? আপনাদের পর্ষদ কতবার টাইম চেয়েছে ওই টেন্টেড আর আনটেন্টেড লিস্ট পাবলিশ করার জন্য? করেননি আপনারা, 2 বছর ওয়েট করেছিলেন। ইন দ্য মিন টাইম কত টাকা খরচা করলেন? কপিল সিব্বাল আর মনু সিংভি আর অমুক তমুক লয়ারদের পিছনে জনগণের ট্যাক্সের টাকা মোর দ্যান 65 crore। আপনারা দুর্নীতি করবেন, আপনাদের নেতারা চুরি করবে, আপনাদের নেতারা বান্ডিল বান্ডিল ক্যাশ বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রাখবে, আর পাবলিক তার জবাবদিহি চাইলেই কেন কোর্টে গেল? আপনারা এসআইআর নিয়ে প্রথম কেন কোর্টে দৌড়ালেন? আমি এসআইআর নিয়ে আসছি এরপরে গৌরবদাকে আটকেছিলাম। কেন কোর্টে দৌড়ালো? আচ্ছা আচ্ছা, গৌরবদাকে আটকেছিল, বলুন গৌরবদা বলুন। ফিরদৌস দা, অরিজিৎ দা আইনগত বিষয়টাই বলেছে। আমার কথা হচ্ছে ওই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই যে শিক্ষকদের ডেকে যে মিটিং হলো, সেখানে মুখ্যমন্ত্রী যে মানে ভাষণগুলো দিলেন, যে বার্তাগুলো দিলেন, তো সেইগুলো কি হলো? সেইগুলোর বাস্তবায়ন কি হলো? কোথায় গেল তার সেই সব কথাবার্তা? আজকে দাঁড়িয়ে আপনি কোর্টে চলে যাবেন, আপনি চুরি করবেন, আপনি ডাকাতি করবেন, আপনার কালীঘাটের কাকু বলবে যে আমার বাবুর টিকি ছোঁয়ার ক্ষমতা কারণ নেই, কালীঘাটের কাকু হচ্ছে যে টাকার ভাগ করবে, পার্থর বাড়িতে কত যাবে, ভাইপোর বাড়িতে কত যাবে, পিসির বাড়িতে কত যাবে, আর মামলা করলে বলবেন যে ওটা রাজনৈতিক স্বার্থ। আপনি চুরি করলে মানুষের স্বার্থ, আর কেউ মামলা করলে হচ্ছে রাজনৈতিক স্বার্থ, আর এখানে জ্ঞান বৈরবী দেবেন। আজকে এতগুলো ছেলে মেয়ে চাকরি হারালো, এর চাকরির দায়িত্ব এই ছেলে মেয়েগুলোর দায়িত্ব কে নেবে? আজকে দাঁড়িয়ে এই যে বলা হচ্ছে যে অযোগ্যদের নাম এই যোগ্যদের লিস্টে ঢুকে বসে রয়েছে, এর দায় কার? এর দায় তো পর্ষদের, এর দায় তো সরকারের। কেন সরকার হচ্ছে যে ব্যবস্থা গ্রহণ করছে না? কেন সরকার আজকের দিন পর্যন্ত পুরো মানে এই অযোগ্যদের তালিকা কোর্টে প্লেস করছে না? কি বাধা কোথায়? আজকে তো আমরা দেখতে পাচ্ছি জীবন কৃষ্ণ থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতারা কেউ কেউ আবার জেলে বসেও নাকি ফোন টোন করে টাকা পয়সার হুমকি টুমকি দিচ্ছেন। এই যে তৃণমূলের সব রত্নরা যে লুকিয়ে রয়েছে টাকা পয়সার লেনদেন করে, এই যে তৃণমূলের চোরগুলো, সেই চোরগুলোর বিরুদ্ধে যদি কোর্টে যাওয়া হয়, যদি বিচারের দাবি করা হয়, সেটা রাজনৈতিক স্বার্থ, সেটা মানুষের স্বার্থ নয়। না ঠিকই, তৃণমূলের যে চোর আছেন, পিসি, ভাইপো, কালীঘাটের কাকু, অনেক কিছু শুনলাম। কালীঘাটের কাকু আপনার দলের লোক? আমার বক্তব্য না, আমি দলের লোক বলিনি, আমি বলেছি তৃণমূল, কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, এসব তো অনেক কিছু শুনলাম। আমার বক্তব্য একটাই, এই পার্থবাবুর বান্ধবী খাটের তলায় টাকা পাওয়া গেছে, এই সমস্ত কিছু হয়েছে, আমরা দেখেছি, বছরের পর বছর দেখেছি। 3.5 বছর হয়ে গেছে, বেল পেয়ে আজকে বেরিয়ে চলে এলো। ইডি সিবিআই কি করে? সেটা আপনাদের সঙ্গে কি করলো তারা প্রমাণ করতে পারছে না কেন? আমি বারবার বলছি, আমার উইশ লিস্ট থাকলে তো হবে না। আমি চাই যে বা যারা দুর্নীতিতে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ সাজা হোক, ভারতবর্ষের যে আইন আছে সেই অনুযায়ী। সেই কনভিকশনটা হচ্ছে না কেন? কোথায় আটকাচ্ছে? চুরির ভাগ যাবে তৃণমূলে, চুরির ভাগ যাবে তৃণমূলে, আর চুরি যে করেছে তার হয়েছে, আর চুরির ভাগ যেটা তৃণমূলে, শাস্তি হবে। 12 লাখ তোর 14 লাখ চুরি হয়েছে, কোটি টাকা ভাগ যদি তৃণমূলে হয়, আর অভিযোগের বাইরে প্রমাণ কোথায়? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বলেছেন যে যাদের চাকরি গেছে তাদের চাকরি যাতে না যায়, সেই কথা তিনি প্রথম দিন থেকে এখনো বলছেন। তাই তো, ভাতা দিয়ে উনি ফিল আপ করবেন সেই ক্ষতি। একইভাবে চাকরি তো ত্রিপুরাতেও গেছিল, তাদের কিছু করতে পেরেছেন, আপনারা করতে পারেননি তো? আমরা তো বলেছি তাদের অর্ডারে গেছিল, আমরা বলেছি তাদের কোর্টের অর্ডারে। হ্যাঁ, তো কোর্টের ব্যাপারটা পুরোটা জেনে বলুন। কোর্টের নির্দেশে 10,000 শিক্ষকের চাকরি গেছিল, এবং সেই চাকরি কারা দিয়েছিল? আপনারা তখন কি
বলেছিলেন? রিক্রুটমেন্ট কাদের সময় আপনারা হয়েছিল? জানি, নোটিফিকেশন আপনারা তখন কি লেফটের বলেছিলেন? সময় হয়েছিল। এক্স্যাক্টলি, কিন্তু আপনারা তখন কি বলেছিলেন যে আমরা সরকারে এলে এর ব্যবস্থা হবে? কোথায় ব্যবস্থা? আপনি ত্রিপুরা দেখুন গিয়ে, আমি ত্রিপুরা যেতে হবে তো, ত্রিপুরায় গিয়ে দেখুন প্রত্যেক বছর সরকার সেখানে সেই 10,000 লোকের ব্যবস্থা করে কতজনের চাকরি দিচ্ছে। আপনারা কয়েক লক্ষ লোকের চাকরি দিয়েছেন, আমি ধরে নিলাম। আমি বলছি ওই 10,000 লোক, ওই 10,000 লোকের কি হয়েছে? ওই 10,000 লোকের কি হয়েছে? প্রেসের কাছে দক্ষিণ দমদমের একজন কাউন্সিলর, তার প্রেসের কাছে ভিডিও আছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে ব্রাত্য বসুকে বসিয়ে বলছেন, নাম বলে দিচ্ছি তো, রাজু সেন শর্মা, চাকরি পাবে তৃণমূলের ছেলেরা, কেন চাকরি পাবে না? না এটা বলেননি, বলেছেন দাদা আমাদের কথা দিয়েছে। চাকরি মানে ব্রাত্য বসু বলেছেন দাদা আমাদের কথা দিয়েছে। আপনি বলছেন যে রাজনৈতিক আমাদের মানুষের স্বার্থ ছেলেরা পাবে, কর্মীরা পাবে, পরিষ্কার দাঁড়িয়ে বলেছেন। অন্যায় কাজ করেছেন এটা বলে, কিন্তু আপনারা বোধহয় জানেন যে প্রত্যেকটা মন্ত্রী 3টে করে চাকরি দেওয়া, এবং তিনি এখনো সমমহিমায় বর্তমান, তিনি আপনাদের টাউন প্রেসিডেন্ট। আর কত নেবেন? তাহলে জীবন কৃষ্ণের দায়িত্ব আপনার তো, জীবন কৃষ্ণের দায়িত্ব আপনার তো, জীবন কৃষ্ণের দায়িত্ব আপনার তো। বামেদের যে চাকরির লিস্ট আমরা দেখেছি শিক্ষা জগতে, অনিলায়ন তো আমরা দেখেছি। আবার বামেদের চাকরির লিস্ট আপনাদের তো, আমরা দেখিনি, আমরা কি দেখিনি? আমরা তো সেই সময় ছিলাম। এরকম নয় যে আমার 2011 পরে তো জন্ম হয়নি, অতএব আমি তো দেখেছি কিভাবে অনিলায়ন হয়েছে, হয়েছিল কি হয়নি। প্রত্যেকটা জায়গায় তার ক্যাডারদের ঢোকানো হয়েছিল, প্রত্যেকটা জায়গায় তার ক্যাডারদেরকে ঢোকানো হয়েছিল। এই জায়গা থেকে আজকে এসে বলছে বৃষ্টি মুখার্জি কি করে চাকরি পাবে? উনি এখানে পরিষ্কার দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রশ্ন আবারও কিন্তু উঠছে, সেই পার্থ কি করে ছাড়া পেলেন? আবার এই প্রশ্নের থেকে এই প্রশ্ন থেকে ঘুরছি আমরা, হয়তো ফিরদৌসদার কাছে আসবো। তারা সময় নষ্ট করবো না, সরাসরি ফিরদৌস সাহেবের কাছেই আসবো। ফিরদৌসদা, আপনি তো আলোচনা শুনলেন, আর খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা বারবার, মানে সমস্ত কিছুতেই আইন যে কারণে গিয়ে আটকাচ্ছে। সরকার সচেষ্ট থাকলেও হচ্ছে না, সদিচ্ছা আপনি বলছিলেন অভাব। তো আপাততভাবে কি মনে হচ্ছে আলোচনা শুনে? দেখুন, প্রথমেই বলি, সদিচ্ছা যদি থাকতো তাহলে এই সরকারকে বা এসএসসিকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আপনি এই যে বলছেন না যে সিট বাড়ালে মামলা হয়ে যেতে পারে, সেই ভয়ে নাকি সিট বাড়াতে পারছেন না। তা এই যে চুরি করলে মামলা হবে, এত সত্ত্বেও আপনারা রিস্ক নিয়ে চুরি করতে পারলেন, আর রিস্ক নিয়ে সিট বাড়াতে পারছেন না। দেখুন, এইসব হচ্ছে একেবারে অপযুক্তি। দেখুন, সিট বাড়াতেও হতো না, এইভাবে সিট মানে এইভাবে নিয়োগও করতে হতো না, কিচ্ছু এই গল্পই থাকতো না যদি চুরিটা না করতেন। 2016 সালে চুরি করার জন্য আপনারা সমস্ত রকম সহযোগিতা করে দিয়েছে সরকার। 5 সদস্যের ইলিগাল কমিটি তৈরি করেছিল 2016 সালের রিক্রুটমেন্ট রুলসের সাপেক্ষে। এই যে পার্থ চট্টোপাধ্যায় কিসের জন্য জেলে গেছিল, এই 5 সদস্যের কমিটির রেকমেন্ডেশন করেছিলেন তিনি। ফলে এইগুলো পরিষ্কার যে সরকারের পক্ষ থেকে চুরি করার পথ প্রশস্ত করা হয়েছিল, যার মাথায় ছিল ওই এসপি সিনহা। আসলে সরকার চুরি করার পথটা বাতলে দিয়েছিলেন এই যে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে। আবার একইভাবে সরকার চুরি করার পথটা বাতলে দিয়েছেন এই যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, এর মাধ্যম দিয়ে কত চুরি হবে ভবিষ্যৎ এই আজকের ভিডিওটা সংরক্ষণ করে রেখে দিন, সেদিন আবার বলবো এসে গল্প যে এক্সপিরিয়েন্সের এই নাম্বারটি, এই ভিডিওটি তৈরি করা হয়েছে চুরি করার পারপাসে। তার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের আপনি এই ডকুমেন্ট, একটা ডকুমেন্ট ওই ওয়েবসাইটে আপলোড করা হবে না। এক্সপিরিয়েন্সের নাম্বার কে 10 নাম্বার পেলো, ওই কে শিক্ষকতা করেছে, কেউ অন্য জায়গায় শিক্ষকতা করেছে, কে কেন্দ্রে স্কুলে শিক্ষকতা করেছে, এর কোনো ডকুমেন্ট কোনোদিন আপলোড করা হবে না। ওই যে টাকা দেবে টেবিলের তলা দিয়ে হাত পেতে নেবে, দিয়ে তাকে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার দেবে। বলছেন এই যে ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন দাঁড়ান, বলুন ডকুমেন্ট ভেরিফিকেশন এটা আগে করে এখনো ওএমআর আপলোড করেননি কেন? আদালতের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটা ওএমআর দেওয়া হয়েছে, টাকা ফেরত দেননি কেন? যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেককে ওএমআর দেওয়া হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে দিয়েছেন, টাকা দিয়েছে সম্পর্ক। যে ব্যক্তি যে পায়নি সে কমপ্লেন করুক, সে কমপ্লেন করুক না, আপনারা আছেন তো মামলা করার জন্য। তাদের প্রত্যেককে ওএমআর সিট দেওয়া হয়েছে, তারা কত নাম্বার পেয়েছে সব জানানো হয়েছে। আর কি সত্যতা চাইছে? ওএমআর সিট যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে, আপনারা খুঁজে বের করুন। যদি মনে হয় যে কেউ পায়নি, এ তো মিডিয়াতে চলছে, কেউ পায়নি যদি জানে তাহলে তারা নিশ্চয়ই আপনার কাছে আসবেন, দ্বারস্থ হবেন। ওএমআর সিট কেন
ওয়েবসাইটে আপলোড করছেন না, তার কারণ ওএমআর শিট আপলোড করলে ধরা পড়ে যাবেন 42 কি করে 47 হয়েছে। না ওএমআর শিট তো সবাইকে দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল, সবাই তো শো দেখছেন, আপনারা বলছেন তো ওএমআর শিট তো ওএমআর শিট পাবলিশ করা হয়েছে, সেই ওএমআর শিট না পেলে কেউ না পেলে এতক্ষণ নিশ্চয়ই আপনার কাছে পৌঁছে যেত। ওটা করে লাভ হবে না, আরে পৌঁছে যেত, একটা কম্পিটিটিভ 1 to 1 দিয়েছেন, সকলের ওএমআর আপলোড করবেন না, টাকা নিয়েছেন প্রত্যেকের ওএমআর দেওয়া হয়েছে। একটা কম্পিটিটিভ এক্সাম চলছে, সেখানে আপনি তো পুরো লিস্টটাই জানাবেন। আরে ব্যক্তিগতভাবে দিয়েছেন, আপনি তো সেটাই তো ওয়েবসাইটে তো তার ওএমআরটা তো তারই পাওয়া উচিত। কেন কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম আমি জানতে চাই যে আরেকজন কত পেল, জানবেন যে পরীক্ষা দিয়েছে সে তো জানবে, যে পরীক্ষা দিয়েছে সে মনের পরীক্ষার রেজাল্ট ব্যক্তিগত পরিষ্কার, তার কারণ টাকা নিয়েছেন, পরিষ্কার এই নিয়োগ প্রক্রিয়ায় টাকা নিয়েছে। চলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোর মধ্যে কত সাহস থাকে ওএমআর আপলোড করে দেখান, ও সাহস থাকলে ওএমআর আপলোড করে দেখান। আপনার নেত্রীকে বলুন, আপনার নেত্রীকে বলুন ওএমআর আপলোড করে দেবে, সকলের ওএমআর, যে সৎ সাহস থাকে একদম পারবে না, তার কারণ টাকা নিয়েছে।